আজ আমরা দেখব কেলাসে গঠনকারী কণাগুলির ঘন সন্নিবেশ। এই ব্যাপারটি কি? ঘন সন্নিবেশ কণাগুলি কেলাসে। এর অর্থ হলো, এই যদি আমাদের কাছে এরকম একটি কেলাস থাকে, তাহলে তার মধ্যে কণা থাকে, এরকম কণা থাকে, আমরা জানি কৌণিক বিন্দুতে থাকে, এভাবে পরস্পর গায়ে গা লেগে কণাগুলো থাকে। কণাগুলোকে আমরা সম আকৃতির গোলক বলে কল্পনা করি। দেহের কেন্দ্রে থাকে, এভাবে কণা টণা থাকে। এই যে কণাগুলো কেলাসাকারের গঠনে থাকে, সবাই সম আকৃতির হয়। এখানে ছবিতে ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু সকলে সমান আকৃতির হয় এবং পরস্পর গায়ে গা লাগিয়ে থাকে। তো এই যে এই কণাগুলো কেলাসের মধ্যে থাকে, এদের সবসময় চেষ্টা করে এরা যে যতটা সম্ভব পরস্পর ঘন সন্নিবিষ্টভাবে এরা থাকার চেষ্টা করে। যতটা সম্ভব এরা ফাঁকা স্থানের পরিমাণ কিন্তু কমানোর চেষ্টা করে, যতটা পারা যায় প্যাকিং দক্ষতা এরা বাড়ানোর চেষ্টা করে। সেটাকেই বলা হয় কেলাসাকার কণাগুলির ঘন সন্নিবেশ। এরা কেলাসের মধ্যে সবসময় সবচেয়ে কাছাকাছি থাকার চেষ্টা করে, ঘন সন্নিবিষ্টভাবে থাকার চেষ্টা করে। তো এই যে থাকা, এটাকে আমরা তিনভাবে এই ঘন সন্নিবেশকে দেখি। সেটা হলো একমাত্রিক ঘন সন্নিবেশ, দ্বিমাত্রিক ঘন সন্নিবেশ আর ত্রিমাত্রিক ঘন সন্নিবেশ। তার মধ্যে দ্বিমাত্রিক ঘন সন্নিবেশ দু রকমের হয়। একটা হচ্ছে বর্গাকার, আরেকটা হলো ষড়ভুজাকার। আর ত্রিমাত্রিক দুই রকমের হয়, একটাকে বলে এইচসিপি আর একটাকে বলে সিসিপি। এগুলো আমরা বিস্তারিত জানব। প্রথমে আমরা দেখে নিই যে একমাত্রিক ঘন সন্নিবেশ জিনিসটি কি। একমাত্রিক ঘন সন্নিবেশ, একমাত্রিক নাম শুনেই বোঝা যাচ্ছে কি একমাত্রিক ঘন সন্নিবেশ। আমরা একমাত্রা, দ্বিমাত্রা, ত্রিমাত্রার মানে কি বুঝি? যে একমাত্রিক মানে ওয়ান ডাইমেনশনাল। একমাত্রিক মানে এরকম ওয়ান ডাইমেনশনাল, মানে একটাই অক্ষ থাকবে, ধরলাম এক্স অক্ষ, তাই তো? যদি দ্বিমাত্রিক হয় তাহলে কি হবে? দুটো ডাইমেনশন থাকবে, এরকম দ্বিমাত্রিক, যে দুটো অক্ষ থাকবে, একটা এক্স অক্ষ একটা ওয়াই অক্ষ, টু ডাইমেনশনাল। আর যদি ত্রিমাত্রিক হয় তার মানে তিনটি অক্ষ থাকবে, থ্রি ডাইমেনশনাল, মানে এক্স ওয়াই এর সাথে জেড অক্ষ থাকবে। এটাই তো আমরা বুঝি থ্রি ডাইমেনশনাল, টু ডাইমেনশনাল, ওয়ান ডাইমেনশনাল। তো একমাত্রিক ঘন সন্নিবেশ মানে একটাই মাত্রা থাকবে, মানে কেবল একটাই অক্ষ থাকবে, ঠিক আছে? তার মানে কণাগুলো কেবল একটি অক্ষ বরাবরই বিস্তৃত থাকবে। আমরা কেলাসে গঠনকারী কণাগুলোকে সবসময় সমান আকারের গোলক হিসেবে ধরে নিই। তো এখানে একটা অক্ষ বরাবর এরকম গোলকগুলো পরস্পরের সমান আকারের গোলক এরকম পরস্পরের গায়ে গায়ে লেগে থাকবে। এইভাবে গোলকগুলো একটা লাইনে, একটা মাত্রা মানে একটা অক্ষ বরাবর সমান আকারের গোলকগুলো পরস্পরের গায়ে গা লাগিয়ে থাকবে, এইভাবে। এটাকেই বলা হয় একমাত্রিক ঘন সন্নিবেশ। এরা একে তো গোলক এবং এরা একটা অক্ষ বরাবর থাকছে, তো একটা অক্ষ বরাবর এরা যতটা সম্ভব একে অপরের কাছাকাছি থাকার চেষ্টা করে, এটাকেই বলে তাদের একমাত্রিক ঘন সন্নিবেশ। একটা মাত্রার মধ্যে তারা যতটা সম্ভব ঘন সন্নিবিষ্টভাবে থাকার চেষ্টা করে, এটাকে বলা হয় একমাত্রিক ঘন সন্নিবেশ, ঠিক আছে? এখানে আমরা একটা নতুন শব্দ শিখি, সেটা হলো কোঅর্ডিনেশন সংখ্যা। কোঅর্ডিনেশন সংখ্যা এর বাংলা নাম হচ্ছে সর্বগাঙ্ক সংখ্যা। সর্বগাঙ্ক সংখ্যা, এটার মানে হচ্ছে একটা কণা কতগুলো কণার সাথে লেগে আছে, গায়ে গা লাগিয়ে আছে, সেটাই হচ্ছে কোঅর্ডিনেশন সংখ্যা। যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটা কণা ঠিক তার পাশের দুটো কণার সাথে লেগে আছে।
যেমন এই কণাটার প্রতিবেশী কণা কেবল দুটো, আবার এই কণাটার প্রতিবেশী কণা কেবল দুটো, তার মানে একমাত্রিক ঘন সন্নিবেশে কোঅর্ডিনেশন সংখ্যা বা সর্বগাঙ্ক সংখ্যা হয় 2। একমাত্রিক ঘন সন্নিবেশে সর্বগাঙ্ক সংখ্যা 2। আমরা দেখব দ্বিমাত্রিক ঘন সন্নিবেশ। দ্বিমাত্রিক ঘন সন্নিবেশ দু প্রকারের হয়। একটা হলো বর্গাকার ঘন সন্নিবেশ, দ্বিমাত্রিক বর্গাকার ঘন সন্নিবেশ, আরেকটি দ্বিমাত্রিক ষড়ভুজাকার ঘন সন্নিবেশ। দ্বিমাত্রিক মানে প্রথমেই আমরা কি বুঝতে পারছি, যে দুটো অক্ষ থাকবে, একটা এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ। এক্স অক্ষ, ওয়াই অক্ষ, তার মানে কণাগুলো এক্স অক্ষ বরাবরও থাকবে, আবার ওয়াই অক্ষ বরাবরও থাকবে, এটাই হলো মানে। তার মানে কণাগুলো কিভাবে থাকবে, এরকম ওয়ান ডাইমেনশনাল কণা পরস্পর থাকবে, এক্স অক্ষ বরাবর এরকম সমান আকারের কণাগুলো থাকবে, পরস্পরের গায়ে গা লেগে যথাসম্ভবভাবে থাকবে, এইভাবে সমান আকারের কণাগুলো থাকবে। এক্স অক্ষ বরাবর কণাগুলো এদিকে হলো, এবার ওয়াই অক্ষ বরাবরও থাকবে, মানে এক একটা কণা এরকম এক একটা ওপরে ওপরে থাকবে সমান আকারের, সব গোলক সমান আকারের, সব কণা সমান আকারের। এটাকেই আমরা বলি দ্বিমাত্রিক ঘন সন্নিবেশ। আবার এর উপরে আরেকটা কণার স্তর থাকবে, মানে একমাত্রিক অনেকগুলো কণার স্তর এরকম পরপর উপরে উপরে সেজে দ্বিমাত্রিক কণার স্তর তৈরি করে। সব গোলক কিন্তু সমান আকারের হবে এবং যথাসম্ভব গায়ে গা লাগিয়ে থাকবে, মানে এই যে এরা একটা গোলক যদি আমি ধরি, সে তার পাশে যতগুলো কণা আছে সবার সাথে গায়ে গা লাগিয়ে থাকার চেষ্টা করবে এবং থাকবেও, কারণ সব সমান আকারের বৃত্ত এরা। ঠিক আছে, এইভাবে কণাগুলো থাকে। এখানে হয়তো একটু কম বেশি দেখাচ্ছে, কিন্তু আদতে সবাই সমান আকারের হয়। ঠিক আছে, এবার এখানে একটু বোঝার ব্যাপার আছে, যে এই যে এখানে যখন একমাত্রিক কণার এরকম সৃষ্টি হয়, আমরা যখন একটু ভালো করে যদি খেয়াল করে দেখি যে গোলকের জায়গাটা তো প্লেন নয়, এখানে একটু এরকম ঢালু হয়েছে আবার উঠেছে, ঢালু হয়েছে আবার উঠেছে, এই ঢালু অংশটাকে বলা হয় অবনমিত অংশ। ঠিক আছে, এবার ব্যাপার হচ্ছে এই গোলকগুলো যে এভাবে থাকে পরস্পরের সাথে গায়ে গা লাগিয়ে থাকে, এদের ঠিক গোলকের উপরগুলোতে যদি গোলকগুলো থাকে সেটা এক ধরনের হতে পারে, আবার যদি গোলকগুলোকে উপরেই রাখতে হয়, গোলকগুলো কিন্তু আরেকভাবে উপরে থাকতে পারে। কিভাবে? গোলকগুলো ঠিক এরকম উপরে উপরে না থেকে এরকম এই যেই জায়গাটা খাঁজ, এই দুটো গোলকের মাঝখানেও এভাবে এভাবে থাকতে পারে, এভাবেও বসতে পারে। সবসময় যে উপরে উপরেই বসবে তা না, মাঝখানে গুলো খাঁজগুলোতে বসতে পারে। এইভাবেও এক্স অক্ষ আর ওয়াই অক্ষ মিলিয়ে একটা দ্বিমাত্রিক ঘন সন্নিবেশ তৈরি হতে পারে। এই দুই প্রকার ঘন সন্নিবেশকেই আমরা বর্গাকার আর ষড়ভুজাকার বলি। প্রথমটাকে বলি বর্গাকার ঘন সন্নিবেশ, দ্বিতীয়টাকে বলি ষড়ভুজাকার ঘন সন্নিবেশ। কি কারণে দেখা যাক। এখানে একটি কণা কতগুলি কণার সাথে যুক্ত, তার পার্শ্ববর্তী এই একটা কণার সাথে গা লাগিয়েছে, এই একটা কণার সাথে গা লাগিয়েছে, এর সাথে লাগিয়েছে, এর সাথে লাগিয়েছে, তাহলে এর কোঅর্ডিনেশন সংখ্যা কত? 4। তাহলে আর একে বর্গাকার কেন বলে? কারণ এই একটা কণা, এই একটা কণা, এই একটা কণা, এই একটা কণা, এদেরকে যদি আমি যুক্ত করি তাহলে আমি একটা বর্গক্ষেত্র পাবো। এদেরকে পরস্পর যুক্ত করলে ঠিক একটা বর্গক্ষেত্রের স্ট্রাকচার পাওয়া যায়, সেজন্য এদেরকে বলে বর্গাকার ঘন সন্নিবেশ। এবং যেহেতু দ্বিমাত্রিকে হয়েছে তাই দ্বিমাত্রিক ঘন সন্নিবেশ। এবং এর কোঅর্ডিনেশন সংখ্যা কত? কতগুলি প্রতিবেশী কণার সাথে একটি কণা কানেক্টেড? কোঅর্ডিনেশন সংখ্যা
সেটা হলো 4। যে কোনো কণা তুলে নাও একই আসবে। যেমন এই কণাটা যদি ধরি 1 2 3 4, সব কণার কোঅর্ডিনেশন সংখ্যা সমান হয়। আর ষড়ভুজাকারের ক্ষেত্রে কি হয়, এদের গঠন হলো এরকম। এদের যদি আমি যে কোনো একটা কণা নিয়ে নিই, দেখব তারা ঠিক পার্শ্ববর্তী কতগুলো কণার সাথে গায়ে গা লাগিয়েছে। এই একটা কণার সাথে, 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 আবার এই একটা কণার সাথে। তাহলে টোটাল 6টা কণার সাথে এরা গায়ে গা লাগিয়ে থাকে। তাহলে আর একে ষড়ভুজাকৃতি কেন বলে? কারণ এই প্রতিবেশী কণাগুলোকে যদি আমি যোগ করি, তাহলে এটা একটা ষড়ভুজের আকার নেবে, ঠিক এমন করে। এটা একটা ষড়ভুজ, সেজন্য একে বলা হয় দ্বিমাত্রিক ষড়ভুজাকৃতি ঘন সন্নিবেশ। দ্বিমাত্রিক কারণ দুটো মাত্রা আছে, একটা এক্স অ্যাক্সিস বরাবর, একটা ওয়াই অ্যাক্সিস বরাবর। এবং এর কোঅর্ডিনেশন সংখ্যা কত? সেটা হলো 6। এখানে আরেকটি জিনিস খেয়াল করার মতো, সেটি হচ্ছে এই যে আমরা দ্বিমাত্রিক বর্গাকার ঘন সন্নিবেশ দেখলাম, এখানে একই রকমের স্তরগুলোকে আমরা একটা নাম দিচ্ছি। যেমন এটা ধরলাম একটা স্তর এ, এর ওপরের স্তরটা ঠিক একই রকম, একদম সেম টু সেম, কোনো চেঞ্জ কিন্তু নেই। তাহলে এটাকেও বলবো এ, এটাকেও বলবো এ। কিন্তু ষড়ভুজের ক্ষেত্রে এটা একরকম, আবার এই তৃতীয় স্তরটা কিন্তু একরকম। এই লালগুলো কিন্তু আলাদা। একরকম মানে এরা একভাবে আছে, ঠিক উপর নিচ উপর নিচ, আবার এই লালগুলো উপর নিচ আছে। যারা এরকম সিমিলার থাকে তাদেরকে আমরা একটা নাম দিচ্ছি। এরা যেহেতু আলাদা, এদেরকে অন্য নাম দেব। এই স্তরটা একরকম, আবার এই স্তরটা একরকম, ঠিক আছে? এরকম একরকম স্তর যেগুলো চোখের দেখাতে আমরা দেখতে পাচ্ছি, তাদের একরকম নাম দিচ্ছি। তাহলে ষড়ভুজ আকৃতির ক্ষেত্রে এরকম তো চলতেই থাকে উপরে, আমরা তো 2 4টে মাত্র স্তর দেখিয়েছি, এরকম উপরে চলতেই থাকে। তাহলে দ্বিমাত্রিক ষড়ভুজাকৃতিকে আমরা এ বি ধরনের ঘন সন্নিবেশও বলে থাকি। আবার দ্বিমাত্রিক বর্গাকারকে আমরা এরকম উপরে চলতে থাকলে এ এ এ এ ধরনের ইয়েও বলা হয়। এবার এ তো গেল দ্বিমাত্রিক, কিন্তু বাস্তবের যে কেলাসগুলো, তারা তো আসলে 3 ডাইমেনশনাল। যদি ভালো করে দেখি, এই যে তাদের 3টে অক্ষ, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। তাহলে দ্বিমাত্রিক অবধি পড়ে তো হবে না, আমাদের ত্রিমাত্রিক ঘন সন্নিবেশ পড়তে হবে, এবং সেটাই বাস্তব। তাই আমরা ত্রিমাত্রিক ঘন সন্নিবেশকে জানব। একমাত্রিক এবং দ্বিমাত্রিককে আমরা জানলাম শুধুমাত্র আমাদের ধারণা তৈরির জন্যে, ত্রিমাত্রিকের ধারণা তৈরির জন্যে। কিন্তু বাস্তব কেলাসে যে ঘন সন্নিবেশ থাকে সেটা হলো ত্রিমাত্রিক।